ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 17 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি তোমাদের বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং তার সাথে সাথে এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। ওকে, তো দেখো, জিকে শুধু কোশ্চেন অ্যান্সার করলে তো হবে না, কারণ জিকে যেহেতু কোনো সিলেবাস হয় না, সেহেতু তোমরা যত ডিটেলসে করে রাখবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। তো চলো, বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক। আর ক্লাসটি স্টার্ট করার আগে বলে রাখি, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে, তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখো, কোয়েশ্চেন নম্বর 1 কী বলে দেখো, যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত কোন জিনিসটির অগ্রাধিকার দেওয়া হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ওকে, তো দেখো অপশানে কী কী আছে দেখো, অপশান এ শিল্প উৎপাদনে, অপশান বি বেকারত্ব কমানো, অপশান সি খাদ্য ও কৃষি, না অপশান ডি কোনোটি না। তো তোমাদের এটা অ্যান্সার কী হবে মনে রাখবে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ খাদ্য ও কৃষি। তাহলে খাদ্য ও কৃষিটা কি? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক আছে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এই যে প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা, সালটা কত মনে রাখবে, যে 1951 থেকে 56। ঠিক আছে, 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা। ঠিক আছে, তো আমি তোমাদের যেহেতু বলেছি যে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি অপশানগুলো আলোচনা করব, তো তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এখানে অপশান আছে শিল্প উৎপাদন। তাহলে শিল্প উৎপাদনটা কত নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা? তো মনে হবে শিল্প উৎপাদন দ্বিতীয়। ঠিক আছে, শিল্প উৎপাদন দ্বিতীয়। তো এখানে যদি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা না দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দিত, তাহলে শিল্প উৎপাদন অ্যান্সার হতো। ওকে, দ্বিতীয়। তারপর দেখুন অপশান বি আছে বেকারত্ব কমানো। এটা কততম? তো মনে রাখবে এটা হচ্ছে 12তম। ঠিক আছে, 12তম। খাদ্য কৃষি হচ্ছে প্রথম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 2 কী বলে দেখো, যে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? কী আছে অপশানে? দেখো অপশানে আছে ব্যারোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান সি থার্মোমিটার, না অপশান ডি পিকোমিটার। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ব্যারোমিটার। ঠিক আছে, বায়ুমণ্ডল চাপ। তারপরে অপশান বি আছে হাইগ্রোমিটার। তাহলে হাইগ্রোমিটার কি? মনে রাখবে হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, মাপার যন্ত্র, মাপার। ওকে, হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। তারপর দেখো থার্মোমিটার। থার্মোমিটার তোমরা সবাই জানো, তাপমাত্রা। তাপমাত্রা মাপার যন্ত্র। তার অপশানটি আছে পিকোমিটার। এই পিকোমিটারটি কি? মনে পিকোমিটার হচ্ছে খুবই একটা ছোট দৈর্ঘ্য। ঠিক আছে, খুবই ছোট দৈর্ঘ্য বা দৈর্ঘ্য মাপার যন্ত্র পিকোমিটার। ঠিক আছে, খুবই ছোট দৈর্ঘ্য। ওকে, চলো বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 3 কী বলে দেখো, যে ইউরোপের খেলার মাঠ বলা হয় কাকে? ইউরোপের খেলার মাঠ। অপশান এ বেলজিয়াম, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি জাপান, না অপশান ডি সুইজারল্যান্ড। তো তোমাদের অ্যান্সার কী হবে, এটা যে ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে ইউরোপের খেলার মাঠ বলা হয়। তো এর সাথে সাথে মনে রাখবে যে এই যে বেলজিয়াম, এই বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। ঠিক আছে, ইউরোপের
ককপিট, ইউরোপের ককপিট। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে, দেখবে সুইজারল্যান্ড হচ্ছে খেলার মাঠ আর ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম। ওকে, তো এখান থেকে সেরকম কিছু নেই। যখন আমি নিউ ইয়র্ক নিয়ে পড়াবো তখন আমি তোমাদের বলবো, জাপান নিয়ে দেখাবো তখন বলবো। ওকে, চলো এই দুটো মনে রাখবে। দেখো কোশ্চেন নাম্বার 4, দেখো কী বলে, দেখো কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? কোন শিখ গুরুকে? অপশান এ গুরু নানক, অপশান বি তেগ বাহাদুর, অপশান সি রামদাস, না অপশান ডি গুরু অর্জুন। তাহলে কোন শিখ গুরুকে? তোমরা সবাই জানো প্রায় যে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিল। তো দেখো অপশান আছে গুরু নানক। ঠিক আছে, আমি তোমাদের আগেই বলেছি, দেখো যে যত ডিটেলসে তোমরা করে রাখবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেখান থেকে কোশ্চেন আসার চান্স আছে বা যেখান থেকে যে কোশ্চেন হয় আমি সেগুলো সব কিছু বলবো। ওকে, তো দেখো গুরু নানক কে ছিলেন? তোমাদের গুরু নানক জানো তোমরা যে গুরু নানক হচ্ছে প্রথম শিখ গুরু। এর সাথে মনে রাখবে এই গুরু নানক হচ্ছে মুঘল সম্রাট বাবরের সমসাময়িক। ঠিক আছে, মুঘল সম্রাট বাবরের সমসাময়িক, মুঘল সম্রাট বাবরের সময়ের গুরু নানক। ওকে, বুঝতে পারলে? আর তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিল। তো তেগ বাহাদুর হচ্ছে নবম গুরু। ঠিক আছে, তো এখানে নবম গুরু জানো তোমরা। নবম গুরু। ওকে, তো দেখো তারপরে আছে অপশান সি আছে রামদাস। তো রামদাস কততম গুরু? মনে রাখবে রামদাস হচ্ছে চতুর্থ। ঠিক আছে, প্রথম হচ্ছে গুরু নানক, রামদাস চতুর্থ। তো এর সাথে মনে রাখবে এই যে এই রামদাসকে কিন্তু আকবর 500 বিঘা জমি দান করে। আকবর এই রামদাসকে কিন্তু আকবর 500 বিঘা জমি দান করেছিল। ঠিক আছে, যদি প্রশ্ন আসে কোন শিখ গুরুকে আকবর 500 বিঘা জমি দান করে, তাহলে সেটা রামদাস। ওকে, তারপর এখানে দেখো অপশান ডি আছে গুরু অর্জুন। তাহলে গুরু অর্জুন কততম? মনে রাখবে গুরু অর্জুন হচ্ছে পঞ্চম। ঠিক আছে, গুরু অর্জুন পঞ্চম। তো এর সাথে মনে রাখবে এই অর্জুনকেই কিন্তু জাহাঙ্গীর হত্যা করেছিল। ঠিক আছে, তো কিসের জন্য হত্যা করেছিল আমি লিখে দিচ্ছি, বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্যের অভিযোগে। ঠিক আছে, সাহায্যের অভিযোগে ঔরঙ্গজেব বলছি আমি, জাহাঙ্গীর। ঠিক আছে, জাহাঙ্গীর হত্যা করেছিল। ঠিক আছে, ওকে, এই গুরু অর্জুনকেই জাহাঙ্গীর হত্যা করেছিল আর তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 5 কী বলে, দেখো যে ঘুমর কোন রাজ্যের আঞ্চলিক নৃত্যশৈলী? ঘুমর অপশান এ হরিয়ানা, অপশান বি রাজস্থান, অপশান সি পাঞ্জাব, না অপশান ডি ছত্তিশগড়। তাহলে ঘুমর কোন রাজ্যের আঞ্চলিক নৃত্যশৈলী?
তো মনে রাখবে ঘুমর হচ্ছে অপশন বি, রাজস্থান। ঘুমর হচ্ছে রাজস্থানের। তো এর সাথে সাথে মনে রাখবে এই রাজস্থানে ঘুমর সাথে সাথে, কেন শুধু ঘুমরটাই যে আসবে তার তো কোনো মানে নেই, অন্য চলে আসতে পারে। তো মনে রাখবে এই কালবেলিয়া, ঠিক আছে, কালবেলিয়া। তারপরে মনে রাখবে ভাবাই, কালবেলিয়া, ভাবাই। তারপরে দেখো ঘুমর, এগুলো সব কিন্তু রাজস্থান। ওকে, তারপরে এখানে দেখো অপশানে আছে হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানা। তো হরিয়ানা মনে রাখবে ঝুমার, ঠিক আছে, ঝুমার, ঠিক আছে। তারপরে মনে রাখবে ঝুমার সাথে সাথে ঝুমার, ঠিক আছে। তারপরে ফাগ, তারপরে মনে রাখবে ঘরিয়া, খরিয়া, খ, ঠিক আছে, খরিয়া, ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি। ঝুমার, ফাগ, খরিয়া এগুলো সব হরিয়ানার নৃত্যশৈলী। ওকে, তারপরে দেখুন অপশান সি আছে পাঞ্জাব, ঠিক আছে। তো এইখানে দেখো, তার আগে বলি এই যে ঝুমারটা, ঝুমারটা মেয়েরা, ঠিক আছে, মহিলা, মহিলা, ঠিক আছে, মহিলারা নৃত্য করে ঝুমার, ঠিক আছে, হরিয়ানার। ওকে, তারপরে এখানে পাঞ্জাব, পাঞ্জাবে একটা ঝুমুর আছে, ঝুমুর, ঝুমার না ঝুমুর, ঠিক আছে, মনে রাখবে ঝুমুর। এই ঝুমুরটা করে পুরুষ, ঠিক আছে, পুরুষ, ঠিক আছে। পাঞ্জাবের ঝুমুর, হরিয়ানার ঝুমার, এটা কিন্তু গড়বড় করে দাও না, ঠিক আছে। ঝুমারটা হরিয়ানার ঝুমুর, ঝুমারটা করে মহিলারা নৃত্য, আর পাঞ্জাবের ঝুমুরটা করে পুরুষরা। ওকে, তার সাথে সাথে মনে রাখবে ঝুমুরের সাথে সাথে গিদ্দা, ঠিক আছে, গিদ্দা। তারপরে যে ভাংড়া, ঠিক আছে, এগুলার থেকে যে আসে, ঠিক আছে, ঝুমুর, গিদ্দা, ভাংড়া এগুলো সব পাঞ্জাব। ওকে, তারপরে এখানে দেখো অপশানে আছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের দু একটা কি, যেমন রাউত নাচ, রাউত নাচ, ঠিক আছে। তার সাথে সাথে পানহি, ঠিক আছে, পানহি নাচ, ঠিক আছে, বা পানহি নৃত্য, পানহি নৃত্য। তার সাথে সাথে মনে রাখবে সাইলা নৃত্য, সাইলা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, সাইলা নৃত্য। বুঝতে পারলে? কারণ তোমাদের আগেই বলেছি যে ডিটেলসে করে রাখা, কারণ এই ঘুমরটাই যে আসবে কোনো মনে হয় না, রাউত নাচও আসতে পারে। রাউত নাচ কোন রাজ্যে আঞ্চলিক নৃত্যশৈলী, তখন হবে ছত্তিশগড়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 6 কী বলে, দেখো হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ সিমলা, অপশান বি নৈনিতাল, অপশান সি লাদাখ, না অপশান ডি দার্জিলিং। হেমিস জাতীয় উদ্যান, তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, লাদাখ। ওকে, লাদাখ, ঠিক আছে। তো দেখো এর সাথে মনে রাখবে এই যে হেমিস, ঠিক আছে, হেমিস জাতীয় উদ্যান, এটা মনে রাখবে। এটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে, এটি হলো ভারতের সবচেয়ে বড়, ঠিক আছে, সবচেয়ে বড় জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, সবথেকে বড় জাতীয় উদ্যান, ঠিক আছে। তো তার সাথে সাথে মনে রাখবে যে একমাত্র, এটা একমাত্র জাতীয় উদ্যান, একমাত্র, এখানে লিখে দিচ্ছি আমি, জাতীয় উদ্যান যা হিমালয়ের উত্তরে অবস্থিত, ঠিক আছে, যা হিমালয়ের উত্তরে অবস্থিত।
তারপর দেখো নৈনিতাল আছে, দার্জিলিং আছে, সিমলা আছে, এই জাতীয় উদ্যান নিয়ে আমি আগের ক্লাসে বলেছি। তো তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নেবে, সেখানে আমার ডিটেলসে দেওয়া আছে। ওকে, তো তার সাথে এইটা মনে রাখবে, এটা হলো ভারতের সবদিকে বড়, ঠিক আছে, আর হিমালয়ের উত্তরে একমাত্র অবস্থিত হেমিস। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কী বলে দেবো, যে ইংরেজরা ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? প্রথম ঘাঁটি, অপশান এ কালিকট, অপশান বি সুরাট, অপশান সি মুসলিপট্টনম, না অপশান ডি কোনোটি নয়। তো ইংরেজরা ভারতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিল? নম্বর এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, সুরাটে। ঠিক আছে, সুরাটে প্রথম ঘাঁটি স্থাপন করেছিল। সালটা কত না মনে রাখবে, সালটা হচ্ছে 1613 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 1613 খ্রিস্টাব্দ। ওকে, তো এই দেখো সুরাটে, মনে রাখবে ইংরেজ শাসনে সুরাটে কিন্তু ফরাসিরাও প্রথম ঘাঁটি স্থাপন করে। ঠিক আছে, এটা আমি এখানে লিখলে বুঝতে পারবে না, অসুবিধা হয়ে যাবে, তো বলে দিচ্ছি আমি, ফরাসিরাও কিন্তু প্রথম ঘাঁটি সুরাটে স্থাপন করেছিল। ওকে, তারপরে এখানে দেখো কালিকট আছে। ঠিক আছে, তা কালিকটে কারা মনে রাখবে, এই যে কালিকটে পর্তুগিজরা, পর্তুগিজরা প্রথম ঘাঁটি স্থাপন করে। ঠিক আছে, সালটা কত মনে রাখবে, সালটা হচ্ছে 1500 খ্রিস্টাব্দ। ঠিক আছে, সালটা হচ্ছে 1500 খ্রিস্টাব্দ। তারপরে এখানে হচ্ছে মুসলিপট্টনম। ঠিক আছে, তাহলে মুসলিপট্টনম কারা প্রথম ঘাঁটি স্থাপন করে? না মনে রাখবে ডাচ। হ্যাঁ, ডাচ। সালটা কত না, সালটা হচ্ছে 1605 খ্রিস্টাব্দ। ফরাসিরাও কিন্তু সুরাট, মনে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8 কী বলেছে, ধাত্রী দেবতা গ্রন্থটি কার রচনা? অপশান রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বুদ্ধদেব বসু, অপশান সি প্রমোদনাথ বিশি, না অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে ধাত্রী দেবতা গ্রন্থটি কার রচনা? তো মনে রাখবে এটা তোমাদের অ্যান্সার হবে, এক সেকেন্ড, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ধাত্রী দেবতা। তো এর সাথে সাথে মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও এই ধাত্রী দেবতার সাথে সাথে মনে রাখবে গণদেবতা। ঠিক আছে, গণদেবতা। তার সাথে সাথে মনে রাখবে কালিন্দী। ঠিক আছে, তো এগুলোর থেকে আসে গণদেবতা, কালিন্দী, ধাত্রী দেবতা, এগুলো সব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, তারপরে অপশান দেখো এ আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দু একটা গ্রন্থের নাম বলে দিচ্ছি যেখান থেকে কোশ্চেন আসে। গীতাঞ্জলি তো সবাই জানো, সেটা লিখছি না, গীতাঞ্জলি। ঠিক আছে, তো গীতাঞ্জলির সাথে সাথে মনে রাখবে, লিখেই দিচ্ছি আমি গীতাঞ্জলি। ঠিক আছে, গীতাঞ্জলিটা দীর্ঘই হবে। ঠিক আছে, গীতাঞ্জলি, তারপরে গোরা। ঠিক আছে, গোরা, তারপরে ঘরে বাইরে, এক সেকেন্ড, ঘরে বাইরে। ঠিক আছে, তারপর মনে রাখবে শেষের কবিতা, এগুলো সব হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে, তারপরে এখানে দেখো বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু মনে রাখবে কালো হাওয়া। ঠিক আছে, কালো হাওয়া। তারপর মনে রাখবে কঙ্কাবতী। তারপরে মনে রাখবে তিথিডোর। আচ্ছা, যেগুলোতে কোশ্চেন আসার চান্স আছে আমি সেগুলো ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। ওকে, তারপরে এখানে দেখো যে প্রমোদনাথ বিশি। ঠিক আছে, তাহলে প্রমোদনাথ বিশির মনে রাখবে, প্রমোদ বিশি লাল কেল্লা। ঠিক আছে, তারপরে হচ্ছে কেশবতী। তারপরে মনে রাখবে সিন্ধু দেশের প্রহরী। ঠিক আছে, সিন্ধু
দেশের প্রহরী, হ্যাঁ প্রহরী। ওকে ওকে বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9 কী বলে দেখো, যে পিসিএ, এই যে পিসিএ শব্দটিতে এ এর রূপটি হলো, মানে এর ফুল ফর্মটি কী, বা এর রূপ, ঠিক আছে? অপশান এ অ্যাকশন, অপশান বি অ্যাডিশন, অপশান সি অ্যাসেটস না অপশান ডি অ্যাগ্রিমেন্ট। তাহলে পিসিএ শব্দটির এর ফুল ফর্মটি কী না, মনে রাখবে যে এ হলো অ্যাকশন, ঠিক আছে? এ ফর অ্যাকশন। তাহলে এস আসলে মনে রাখবে এই পিসিএ, ঠিক আছে? পিসিএ এর ফুল ফর্মটা কী না, মনে রাখবে এর ফুল ফর্মটা হচ্ছে প্রম্পট, এটা টি, এক সেকেন্ড এটা ইয়া করে দিই, পি ফর পি সি, ঠিক আছে? এটা হচ্ছে সি ফর হচ্ছে কারেক্টিভ, CO, ঠিক আছে? RRECTIVE কারেক্টিভ, ঠিক আছে? তারপরে এ ফর এই যে বলে দিলাম অ্যাকশন, ACTION। তো এখানে এটা এ না বলে পিও বলতে পারতো, যে পি এর রূপটি কী, তা প্রম্পট, সি ফর কারেক্টিভ, এ ফর অ্যাকশন। ওকে, তো এখানে সেরকম কিছু নেই ডিটেলস দেওয়ার মতো। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10 কী বলে দেখো, যে ভারতে নতুন রাজ্য গঠনের ক্ষমতা কেবলমাত্র রয়েছে, নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার হাতে রয়েছে? অপশান এ রাজ্যসভার, অপশান বি লোকসভার, অপশান সি রাষ্ট্রপতি না অপশান ডি সংসদের। তো নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার মধ্যে রয়েছে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, সংসদের হাতে, ঠিক আছে? নতুন রাজ্য গঠন সংসদের হাতে। ওকে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসগুলোতে আরও বেশি ডিটেলসে কোশ্চেন অ্যান্সার করাবো। ওকে, চলো।